প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের আরো একটি নতুন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা গত ক্লাসে যতটুকু করেছিলাম এরপর থেকে আমরা আজকে শুরু করব। আমরা গত ক্লাসে তোমাদের এই যে 137 এই পেজ পর্যন্ত আমরা কমপ্লিট করেছিলাম এবং এখানে একটা প্রবলেম ছিল। সেই প্রবলেমটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের পাশাপাশি একঘাত সমীকরণের একটা সমাধান ছিল, আমরা সেটা সলভ করেছিলাম। আজকে আমরা একটা দলগত কাজ নিয়ে আলোচনা করব। তোমরা 138 পেজের মধ্যে আসলে দেখতে পাবা এটা হচ্ছে একটা দলগত প্রজেক্ট এবং এই দলগত প্রজেক্টের হিসাবটা হচ্ছে চাহিদা মোতাবেক সরবরাহের পরিমাণ নির্ণয়। এই জিনিসটা কি একটু দেখে নাও শিক্ষার্থীরা। এখানে যেটা বলা হয়েছে বাজার সাম্যতা বা বাজার মার্কেট ইকুইলিব্রিয়াম, এই জিনিসটা কি দেখো, কোন একটি কারখানাকে লাভজনক করে তুলতে হলে ভোক্তার চাহিদার সমান পণ্য উৎপন্ন করতে হবে, আর এই অবস্থাটাকে বলা হবে বাজার সাম্যতা বা মার্কেট ইকুইলিব্রিয়াম। তাহলে দেখো, কোন একটা কারখানার উৎপাদিত পণ্যের চাহিদা মোতাবেক সরবরাহের যে একটা সমীকরণ, সেই সমীকরণ দুইটা যদি এরকম হয়, যেখানে আমরা পি কে ধরতে পারি পণ্যের দাম আর কিউ কে আমরা পরিমাণ হিসেবে যদি ধরতে পারি, তাহলে এই পি এবং কিউ এর ভ্যালুগুলো আমরা এখন বের করব। এবং এই পি এবং কিউ এর ভ্যালুগুলো বের করার পাশাপাশি আমাদের এখানে কিছু নির্দেশনা দেওয়া রয়েছে, 1 2 3 এভাবে কাজের নির্দেশনাগুলো আমরা এখন একটার পর একটা জাস্টিফাই করব। ফার্স্ট অফ অল দেখো, এখানে কাজের নির্দেশনা শুরুতে বলা হয়েছে একটা পোস্টার পেপার, একটি গ্রাফ কাগজ এবং অন্যান্য প্রয়োজনীয় উপাদানগুলো সংগ্রহ করতে বলা হয়েছে। ওকে, করলাম। এরপর আমাদের 1 নম্বরে বলা হয়েছে বীজগাণিতিক পদ্ধতিতে সমাধান করো এবং সমাধানের ধাপগুলা কি করতে বলেছে, বর্ণনা করতে বলেছে। তাহলে এখন আমরা কিভাবে এই জিনিসটা সলভ করতে পারি সেটা একটু দেখো। যেহেতু বীজগাণিতিক পদ্ধতিতে আমাদেরকে সমাধান করতে বলা হয়েছে, তাহলে এই বীজগাণিতিক পদ্ধতির সমাধানটা আমরা অপনয়ন, প্রতিস্থাপন, আর গুণন যে কোনো একটা প্রসেসে আমরা করতে পারি। তবে এখানে অবশ্যই যেটা মুখ্য বিষয় সেটা হচ্ছে কি ধাপগুলা বর্ণনা করতে হবে। তাহলে আমরা গত ক্লাসে যেভাবে আমরা সলভ করেছিলাম সেম একই স্টাইলে আমরা এই ইকুয়েশন দুটাকে সলভ করার চেষ্টা করব। তবে এখানে একটা বিষয় সেটা হচ্ছে কি, 1 নম্বর ইকুয়েশনের ক্ষেত্রে এটা 44 হবে না, এটা অনলি 4 হবে, কারণ 44 দিলে এই আনসারটা আসলে আসে না। তাও হয়তো এটা বইয়ের একটা মিস্টেক হতে পারে। তাহলে আমরা 2 নম্বর থেকে মূলত কাজটা শুরু করছি। তাহলে আমরা এই ইকুয়েশন দুটাকে যে কোনো একটা প্রসেসে অপনয়ন, প্রতিস্থাপন, আর গুণন যে কোনো একটা প্রসেসে আমরা সলভ করব এবং 3 নম্বরে আমরা লেখচিত্রের মাধ্যমে আমরা এটাকে সলভ করব। ঠিক আছে, তাহলে চলো শিক্ষার্থীরা আমরা ইকুয়েশন দুটা লিখে ফেলি। ফার্স্ট অফ অল এখানে ইকুয়েশন প্রথমটা হচ্ছে কিউ ইজ ইকুয়ালস টু পি স্কয়ার, এরপর হচ্ছে তোমার -2p + 4, -2p + 4, এটা হচ্ছে নাম্বার 1 ইকুয়েশন। এবং নাম্বার 2 ইকুয়েশনটা হচ্ছে p - q + 2 ইজ ইকুয়ালস টু 0, p - q + 2 ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমাদের ধাপ নাম্বার 1, এটা ইকুয়েশন নাম্বার 2 ছিল। ধাপ নাম্বার 1 এখানে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে কি, আমরা 2 নাম্বার থেকে কিউ এর ভ্যালুটা বের করব। এখন প্রশ্ন হচ্ছে স্যার, আমরা কি চাইলে পি এর ভ্যালুটা বের করতে পারতাম না? অবভিয়াসলি আমরা চাইলে পি এর ভ্যালুটাও বের করতে পারবো, তবে আমাদের জন্য যেটা সবচেয়ে বেশি সুবিধা সেটা হচ্ছে কিউ এর ভ্যালু বের করা। এখন প্রশ্ন হচ্ছে কেন কিউ এর ভ্যালুটা বের করব? কারণ কিউ এর ভ্যালুটা বের করলে আমার জন্য সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে এই যে 1 নাম্বার ইকুয়েশনে সরাসরি কিউ এর ভ্যালুটা যদি বসিয়ে দিই তাহলে সবগুলা পি আকারে চলে আসবে। তাহলে সেক্ষেত্রে আমার মিডল টার্ম ফ্যাক্টর বা দ্বিঘাত সমীকরণ করতে আমার সবচেয়ে বেশি সহজ হবে বলে বিশ্বাস। তাহলে চলো সেক্ষেত্রে আমরা এখানে লিখলাম 2 নং হতে পাই, আমরা সরাসরি লিখে দিলাম। এবার p - q + 2 ইজ ইকুয়ালস টু 0, দেন আমরা এখান থেকে প্রথমে কিউটাকে পক্ষান্তর করি, তাহলে সেটা প্লাস হয়ে গেল। দেন আমরা এটাকে ইকুয়েশনের মাধ্যমে লিখলে q ইকুয়ালস টু p + 2 and that is নাম্বার 3 ইকুয়েশন। তাহলে আমাদের ধাপ 1 কমপ্লিট হয়ে গেল। এখন আমরা ধাপ 2 এ যাব। এবার আমরা এই কিউ এর ভ্যালুটা সরাসরি 1 নম্বরে বসিয়ে দেব। আমরা এই পাশে লিখলাম, এটা হচ্ছে ধাপ 2। ওকে, তাহলে লিখবো কিউ এর মান 1 নং এ বসিয়ে পাই। তাহলে 1 নম্বর ইকুয়েশনটা ছিল q ইজ ইকুয়ালস টু p স্কয়ার - 2p + 4। এটা বইতে ভুল ছিল,
এটা হচ্ছে 44 ছিল, এটা আসলে 4 হবে, আমি অনেক ক্যালকুলেশন করে দেখেছি, এটা 44 দিলে হয় না। তাহলে এবার দেখো এই কিউ এর ভ্যালু যেটা p+2 ছিল, আমি সেটা এখানে ইনপুট দিয়ে দিচ্ছি p+2, দেন আমি সবগুলাকে যে কোনো একটা সাইডে নিয়ে যাচ্ছি, হয় বাম সাইড না হয় ডান সাইড, যে কোনো একটা সাইডে নিয়ে যেতে হবে। তাহলে আমি সবগুলাকে ডান সাইডে নিয়ে যাচ্ছি, অর্থাৎ পক্ষান্তর করছি। তাহলে p² - 2p + 4 এটা আগে থেকে ছিল, এবার এগুলাকে নিয়ে গেলে -p - 2। এরপর ক্যালকুলেশন করলে সেটা একটু দেখো, এখানে হচ্ছে p² - 3p, দেন ক্যালকুলেশন করলে এটা হবে 2। দেন এটাকে আমরা চাইলে বাম পক্ষ এবং ডান পক্ষ এক্সচেঞ্জ করতে পারি। আমি এর পরের পেজে চলে যাচ্ছি, বা p² - 3p + 2 = 0। দেন এটাকে যদি আমরা মধ্যপদ বিভক্তির মাধ্যমে মিডল টার্ম ফ্যাক্টর করি, তাহলে এখানে মাইনাসের একটা p নিলাম, মাইনাসের দুইটা p নিলাম। তাহলে দেখো তো মধ্যপদ বিভক্তির মাধ্যমে হয়েছে কিনা, মাঝখানের দুইটা গুণ করে দেখো, দুই পাশের এই দুইটার গুণফলের কি হবে, সমান হবে। এবং এই দুইটাকে ক্যালকুলেশন করে দেখো, এটা হুবহু কিন্তু চলে আসবে। এগুলো তোমরা আগে থেকে পারো। দেন প্রথমটা থেকে p কমন নিলে p - 1, এরপরে -2 কমন নিলে p - 1। দেন এর পরের হিসাবটা জানো, এই উভয় পদ থেকে p - 1 কমন নিলে তাহলে হবে p - 1 যদি কমনে চলে যায় তাহলে হবে p - 2 = 0। এরপর বাকিটা তোমরা জানো যে দুইটা = 0 হবে, তাহলে সেক্ষেত্রে p = 1। এরপরে অথবা p - 2 = 0 হলে p = 2 হচ্ছে, অর্থাৎ আমরা p এর দুইটা ভ্যালু পেয়েছি। এবার এই দুইটা ভ্যালু আমরা যদি 3 নাম্বার ইকুয়েশনে বসিয়ে দিই, বা 1 নাম্বার ইকুয়েশনে বসালেও চলবে, বা 2 নাম্বার ইকুয়েশনে বসালেও চলবে, আমরা কিউ এরও দুইটা মান পাবো। তবে 3 নাম্বারে বসালে আমাদের জন্য সবচেয়ে বেশি সহজ হবে। এবং এটা হচ্ছে আমাদের ধাপ নাম্বার 3, এবং এটা সর্বশেষ ধাপ। লিখবো পি, আচ্ছা পি এর তো আমরা দুইটা পেয়েছি মান, প্রথমে পি এর মান আমরা 1 বসাচ্ছি, তারপর 2 বসাবো, ঠিক আছে। তাহলে phi = 1 এর জন্য 3 নং হতে, তাহলে 3 নং ছিল কি, q = মেবি p+2 ছিল। তাহলে সেক্ষেত্রে আমরা যদি 1 বসিয়ে দিই তাহলে q এর ভ্যালু আমরা পাচ্ছি 3। একইভাবে p = 2 এর জন্য সেম 3 নং হতে q = p+2, অর্থাৎ 2 + 2 = 4। তাহলে আমরা সুতরাং নির্ণেয় সমাধান লিখতে পারি যে pq এর ভ্যালু p, q = একটা পেলাম p এর মান, দেখো আমরা 1 এর জন্য পেয়েছি 3, তাহলে 1 3 এটা একটা, এবং আরেকটা পেয়েছি 2 এর জন্য পেয়েছি 4। তাহলে এই দুইটা হচ্ছে আমাদের রেজাল্ট। ওকে, আশা করি এই বিষয়টা তোমাদের বোঝাতে পেরেছি, এবং প্রত্যেকটা অংশ দেখো আমি আবারও তোমাদেরকে এক্সপ্লেন করছি। ধাপ 1 2 নাম্বার থেকে কিউ এর ভ্যালু বের করেছি। ধাপ 2 এই কিউ এর ভ্যালুটা আমরা 1 নাম্বার ইকুয়েশনে বসিয়ে দিয়েছি, দেন আমরা দুইটা পি এর মান পেয়েছি, এবং এই দুইটা পি এর মান আমরা 3 নাম্বার ইকুয়েশনে বসিয়ে দুইটা কিউ এর মান পেয়েছি। এতটুকু হচ্ছে আমাদের ম্যাথ। এবার আমরা 3 নাম্বার ইকুয়েশনে চলে যাচ্ছি, সরি 3 নাম্বার প্রবলেমে চলে যাচ্ছি। তাহলে এখানে আমাদের কয়টা অংশ শেষ হলো, আমাদের 1 2 শেষ হলো। এখন 3 নাম্বারে আমাদেরকে বলা হয়েছে গ্রাফ পেপারের মাধ্যমে সেম এই অ্যানসারটি মিলে কিনা। দেখো আমরা কিন্তু অলরেডি পি এর মান 1 3, পি কিউ এর মান 1 3 এবং 2 4 কিন্তু পেয়ে গেছি। তাহলে দেখবো এখন গ্রাফ পেপারের মাধ্যমে সেম রেজাল্টই কিন্তু আমাদের আসে। এরপর বাকি 4 এবং 5 সেগুলো হচ্ছে তোমাদের কিছু পোস্টার পেপারে কিভাবে তোমরা এই কাজটা করেছো সেটা তোমাদেরকে লিখতে হবে। এবং 5 নাম্বার হচ্ছে, এটা হচ্ছে 4 নাম্বার, কিভাবে তোমরা কাজটা করেছো। দেন 5 নাম্বার হচ্ছে তোমাদের দলের ফলাফলগুলো সম্পর্কে পোস্টার পেপারে লিখতে হবে, যে তোমাদের রেজাল্টটা যে সঠিক হয়েছে এটা তোমাদেরকে জাস্টিফাই করতে হবে, যেটাকে আমরা অনেকাংশ বলতে পারি শুদ্ধি পরীক্ষার মতো। সো আমরা শুদ্ধি পরীক্ষাটা করে দেখবো, প্রয়োজন হলে নো প্রবলেম। এভাবে আমরা এই কাজের নির্দেশনাটা শেষ করতে পারি। তাহলে চলো এখন আমরা 3 নাম্বার ইকুয়েশনটা সলভ করার, সরি 3 নাম্বার প্রবলেমটা আমরা এখন সলভ করার চেষ্টা করব। এই যে 3 নাম্বার, তাহলে লেখচিত্র থেকে মূলত আমাদের এই কাজটা করতে হবে। সো এই দিকটা একটু লক্ষ্য রাখতে হবে শিক্ষার্থীরা। আমরা ইকুয়েশন দুটো একটু আবার লিখি। এটা হচ্ছে 3 নং কাজের নির্দেশনা, ঠিক আছে। আমাদের এখন যেটা সেটা হচ্ছে q = p² - 2p মেবি +4, এটা ছিল 1 নাম্বার ইকুয়েশন।
আচ্ছা, আমি যখন তোমাদেরকে চতুর্থ অধ্যায়টা পড়েছিলাম তখন আশা করি তোমাদের মনে আছে একঘাত বিশিষ্ট সমীকরণের আকারগুলো হয় সরল রেখা, দ্বিঘাত বিশিষ্ট যেগুলো হয় সেগুলো হচ্ছে তোমার ইউ আকৃতির বা যেটাকে পরাবৃত্ত বলে বা অধিবৃত্ত বলে বা কনিক্স আকৃতির, যাই হোক। এরপর যেগুলো হচ্ছে ত্রিঘাত বিশিষ্ট সেগুলোর আকারটা হচ্ছে নর্মালি আঁকা বাঁকা। এগুলো আশা করি তোমাদের চতুর্থ অধ্যায়ে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম, এই সম্পর্কে একটু হলো আইডিয়া থাকতে হবে। যেহেতু এটা একটা দ্বিঘাত সমীকরণ, সো অবভিয়াসলি এর আকারটা হবে ইউ আকৃতির বা যেটাকে আমরা পরাবৃত্ত, অধিবৃত্ত বা কনিক্স যেটা হচ্ছে সেটা বলতে পারো। এবার এই 1 নম্বর ইকুয়েশনে আমরা দেখতে পাচ্ছি এখানে স্বাধীন চলক হচ্ছে পি, অধীন চলক হচ্ছে কিউ। যেহেতু আমার কিউ এর ভ্যালুটা বের করা রয়েছে, সো আমরা ডান পাশে যেহেতু পি রয়েছে আমরা এটাই বলতে পারি এই পিটা হচ্ছে স্বাধীন আর কিউটা হচ্ছে অধীন। তা আমরা লিখবো 1 নং এ পি এর ভিন্ন ভিন্ন মানের জন্য, ভিন্ন ভিন্ন মানের জন্য কিউ এর মান বের করি। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে তুমি কিন্তু এখানে পি এর যে কোনো মান বসাতে পারবে না। মাইনাস মান ইজ নট অ্যাকসেপ্টেবল। কেন মাইনাসের মান গ্রহণযোগ্য নয়? কারণ পিটা ছিল মেবি মূল্য। তোমরা যদি প্রশ্নটা আবার একটু পরে দেখো, এখানে বলা হয়েছে এই পিটা হচ্ছে পণ্যের দাম। সো পণ্যের দাম কখনো নেগেটিভ হতে পারে না, হয়তো বা শূন্য হতে পারে। এর অর্থ হচ্ছে আমাকে প্রোডাক্টটা ফ্রি দেওয়া হয়েছে, কোনো দাম নেওয়া হয়নি। তবে এর অর্থ এই নয় যে ডিরেক্টলি মাইনাস হবে। এই পৃথিবীতে কখনো কোনো কিছু মান, অনেক কিছু মান মাইনাস হতে পারে না, যেমন বয়স, এরপর হচ্ছে তোমার দৈর্ঘ্য, এই সমস্ত সময়, এগুলো কিন্তু কখনো মাইনাস হতে পারে না। এই জিনিসগুলো অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে সবসময় পজিটিভ মান বসানোর চেষ্টা করব। আর এখানে আমরা কয়টা মান বের করব? অ্যাটলিস্ট আমরা 5টা মান বের করব, যেহেতু এটা একটা দ্বিঘাত সমীকরণ। সো যত বেশি মান বের করা যাবে তত বেশি আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে। তাহলে পি এবং কিউ। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমরা এখানে কত কত বসাচ্ছি। আমরা এখানে পি এর জায়গায় যদি 0 বসাই, তাহলে দেখো 0 বসালে এই অংশের মধ্যে যদি আমরা 0 বসাই, তোমরা ক্যালকুলেশন করে দেখো এটা 4 হবে, ঠিক আছে? এরপর আমরা যদি 1 বসাই, তাহলে দেখো তো কত হয়। 1 বসালে 1 স্কয়ার মাইনাস 2 ইন্টু 1 প্লাস 4। তাহলে ক্যালকুলেশন করলে এটা হচ্ছে কত? আশা করি 3 হচ্ছে, ঠিক আছে? এরপরে আমরা যদি স্যার 2 বসাই, ও শিট, আমরা তো উল্টো বসিয়ে দিচ্ছি, একটু হোল্ড করো, আমরা উল্টো বসিয়ে দিচ্ছি। ওকে, আমরা পি এর জায়গায় 0 বসালে কিউ এর ভ্যালু হবে 4। এরপর পি এর জায়গায় 1 বসালে কিউ এর ভ্যালু হবে তোমার 3। এবার আমরা যদি 2 বসাই, তাহলে হচ্ছে 2 স্কয়ার মাইনাস 2 ইন্টু 2 প্লাস 4, অর্থাৎ এখানে হচ্ছে 4 মাইনাস 4 প্লাস 4, অর্থাৎ একটা ক্যান্সেল হয়ে গেলে এটা হবে 4। একইভাবে আমরা যদি 3 বসাই, তাহলে হবে 3 স্কয়ার মাইনাস 2 ইন্টু 3 প্লাস 4, অর্থাৎ ক্যালকুলেশন করলে 9 মাইনাস 6 প্লাস 4, এর অর্থ হচ্ছে কত দেখো, 3 এবং 7, ঠিক আছে? এরপরে আমরা আরেকটা বসিয়ে দেখি, 5 বসিয়ে দেখি। আচ্ছা 3 তো বসাইনি না, আচ্ছা 3 বসিয়ে দেখি। আচ্ছা এটা তো 3 বসাইছিলাম, 3 বসাইছিলাম। এবার 4 বসিয়ে দেখি। 4 বসালে 4 স্কয়ার 2 ইন্টু 4 প্লাস 4, তাহলে ক্যালকুলেশন করলে এটা হবে 16, এটা হবে 8 এবং এটা হবে 4। অর্থাৎ আমি যদি হিসেব করে দেখি, এখানে হচ্ছে 8 প্লাস 4, অর্থাৎ কিউ এর ভ্যালু হচ্ছে 12। তাহলে আমরা কিন্তু প্রায় 5টা মান আমরা বের করে ফেলেছি। এরপরও চাইলে তোমরা বের করতে পারবা, আর যদি বের করতে প্রয়োজন না হয় সো নো প্রবলেম। এবার ধরি বলে আমরা প্রত্যেকটাকে বিন্দু আকারে প্রকাশ করলাম। প্রথমটা হচ্ছে 0.4, বি বিন্দু হচ্ছে 1.3, এরপর হচ্ছে সি বিন্দু, সি বিন্দু হচ্ছে 2.4, ও শিট, এটা একটু অগোছালো রয়েছে, ঠিক আছে? এরপর ডি বিন্দু হচ্ছে 3.7 এবং ই বিন্দু হচ্ছে তোমার 4.12। এবার এই বিন্দুগুলো আমরা একটা গ্রাফ পেপারে বসিয়ে দিই। আমরা অলরেডি একটা কাজ করে ফেলেছি, দেন আমরা একটা গ্রাফ পেপার নিচ্ছি, পরবর্তীতে আরেকটা ইকুয়েশন কিন্তু থেকে যাবে। দেন এই গ্রাফ পেপারে আমাদের যে কাজটা করতে হবে শিক্ষার্থীরা, সেটা হচ্ছে কি, আমাদেরকে গ্রাফ পেপারটিকে দুটো অক্ষ ধরে নিতে হবে। এই যেটা হচ্ছে এক্স অক্ষ, একটু 19-20 হতে পারে, তোমরা একটু কমাসুন্দর দৃষ্টিতে দেখবা। আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। ওকে,
এই অংশটা একটু 19-20 রয়েছে মেবি, এটাও একটু সেম মেবি। ঠিক আছে, এখন এদেরকে আমাদের কি করতে হবে, স্যার এটা হচ্ছে এক্স অক্ষ, ওকে, এটা হচ্ছে ওয়াই অক্ষ, সরি এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই অক্ষ, দেন এটা হচ্ছে ওয়াই প্রাইম, আর এটা হচ্ছে দুইটা অক্ষ যে বিন্দুতে ছেদ করে এটা হচ্ছে মূল বিন্দু। এবার আসো, কয়েকটা জিনিস তোমাদের লিখে রাখতে হবে, এগুলা হচ্ছে সিম্পল বিষয়। যেমন এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এই প্রথম চতুর্ভাগের মধ্যে এক্স এর মান এবং ওয়াই এর মান দুটোই পজিটিভ থাকে। এই কালারটা দেখা যাচ্ছে না আসলে, আচ্ছা। এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এখানে এক্স এর মানটা নেগেটিভ, ওয়াই এর মানটা হচ্ছে পজিটিভ। আর এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, এখানে এক্স এর মান এবং ওয়াই এর মান দুইটাই হচ্ছে নেগেটিভ। আর এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ, এখানে এক্স এর মান পজিটিভ কিন্তু ওয়াই এর মান নেগেটিভ। এবার চলো, আমাদের বিন্দুগুলো কত কত ছিল, এ বিন্দু হচ্ছে 0 4, তাহলে এক্স এর মান 0, ওয়াই এর মান 4 হলে যে বিন্দুটাতে বসবে সেটা যদি আমরা বসাই, এই যে 0 4 1 2 3, এই যে আশা করি এই বিন্দুটা। ঠিক আছে, একটু বড় করে দিচ্ছি যাতে তোমরা এক্স্যাক্টলি বুঝতে পারো। এরপরটা হচ্ছে মেবি 1 3, 1 3 হলে আশা করি এই এই বিন্দুটাতে বসার কথা, ঠিক এই জায়গায়। এরপরটা হচ্ছে 2 4, 2 4 হলে আশা করি এই বিন্দুটাতে বসার কথা। এরপরটা হচ্ছে সরি 3 নাম্বারটা হচ্ছে 3 7, 3 7 হলে 3 4 5 6 7 এই যে বিন্দুতে বসার কথা। এবং লাস্টেরটা হচ্ছে 4 12, 4 12 ফলে 4 7 8 9 10 11 12 এই বিন্দুতে হওয়ার কথা। দেখো তো 8 9 10 11 12 মোটামুটি একটা ইউ শেপ আকৃতির হয়ে গেল। এখন আমরা যদি একটা পেন্সিলের মাধ্যমে এদেরকে যোগ করে দিই তাহলে দেখো শিক্ষার্থীরা কিরকম হচ্ছে। নর্মাল একটা তোমরা কিন্তু স্কেল দিয়ে করবা না, এটা কিন্তু নিজ হাতে পেন্সিল দিয়ে করবা, তবে যতটুকু সম্ভব একটু সোজা রাখার চেষ্টা করবা। একটা ইউ শেপের মতো হয়ে গেল, তাহলে আমাদের 1 নাম্বার ইকুয়েশনের কাজটা কিন্তু শেষ। দরকার হলে তুমি প্রয়োজন মতো এদেরকে দিতে পারো, যেমন এটা এ বিন্দু ছিল, এটা বি বিন্দু ছিল, সি বিন্দু, এটা ডি বিন্দু, এট লাস্ট এটা হচ্ছে ই বিন্দু। এবার চলো আমরা এখান থেকে 2 নাম্বার ইকুয়েশন নিয়ে এখন কাজ করব। ঠিক আছে, তাহলে লিখবো 2 নাম্বার ইকুয়েশনটা কত ছিল, 2 নাম্বার ইকুয়েশনটা ছিল p - q + 2। ঠিক আছে, p - q + 2 = 0। সো তুমি চাইলে এখান থেকে p এর ভ্যালুটা বের করতে পারো, সো নো প্রবলেম, q - 2 হবে, এটাকে আমরা 2 নাম্বার দিলাম। ঠিক আছে, এবার দেব 2 নং এ, এটা যেহেতু আমরা p এর ভ্যালু বের করেছি তাই q টা হচ্ছে অধীন চলক, p টা হচ্ছে স্বাধীন চলক। তাহলে 2 নং এ q এর ভিন্ন ভিন্ন মানের জন্য p এর মান বের করি। এখানে কিন্তু শুধুমাত্র দুইটা মান বের করলেই হতো, কারণ এটা হচ্ছে একটা একঘাত বিশিষ্ট সমীকরণ, কিন্তু আমরা এখানে তারপরও 3টা মান বের করার চেষ্টা করব। ঠিক আছে, এবং এটা একটা সরল রেখা হবে 100%, p q 1 2 3। তাহলে চলো আমরা কত কত বসাতে পারি। যেমন আমি যদি q এর জায়গায় 3 বসাই তাহলে দেখো তো p এর মান কত আসে, 1। আবার আমি যদি q এর জায়গায় 4 বসাই তাহলে p এর মান কত আসবে, 2। আবার আমি যদি q এর জায়গায় 5 বসাই তাহলে p এর মান কত আসবে, 3। তাহলে এদেরকেও আমরা ধরে নিচ্ছি, এর আগের গুলা ছিল ই পর্যন্ত, তাহলে এটা হচ্ছে f13, g হচ্ছে 24, এবং f হচ্ছে 35। ডান। এবার এদেরকেও আমরা ওই ইয়ার মধ্যে চিত্রের মধ্যে লেখচিত্রের মধ্যে স্থাপন করে দিচ্ছি। প্রথমটা হচ্ছে 13, যেটা কিন্তু অলরেডি আমরা বসিয়ে ফেলেছি, তারপরেও তোমাদেরকে আবার একটু করে দেখাচ্ছি। এই কালারটা নিচ্ছি, এটাই হলো তোমার এফ বিন্দু। এরপর একটা হচ্ছে 2 4, এটা কিন্তু আমরা বসিয়ে ফেলেছি, এই যে এটা। ঠিক আছে, একটু এক সাইড হয়ে গেল, ওকে ডান। এরপরটা হচ্ছে তো আচ্ছা এটা একটু আমি মুভ করি, ওকে ডান।
আমাদের সর্বশেষ যে বিন্দুটা ছিল এটা হচ্ছে মেবি 3.5, তাহলে হবে এই বিন্দুটা। এবার এদেরকে যদি আমি একটা পেন্সিলের মাধ্যমে সংযুক্ত করে দিই, তাহলে দেখো শিক্ষার্থীরা এর একটা সরল রেখা হবে কিন্তু। সো আমি একটা সরল রেখা নিচ্ছি, মোটামুটি সোজা থাকার মতো একটা সরল রেখা, এই যে একেবারে সিম্পল, ডান, 100% ওকে। তাহলে দেখো এই দুইটা সরল রেখা কোন কোন বিন্দুতে, ও এদেরকে নামকরণ করে দিই। মনে করো এটা আমাদের এফ বিন্দু ছিল, এটা আমাদের জি বিন্দু ছিল, আর এটা আমাদের এইচ বিন্দু ছিল। ঠিক আছে, এই প্রত্যেকটা বিন্দু আমরা বসিয়ে দিয়েছি এফ জি এস। ও এটা একটু মিস্টেক হয়ে গেল, এটা তোমার এইচ বিন্দু হবে, ডান। এবার আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের এই যে দুইটা লেখচিত্র এই বিন্দুটাতে ছেদ করেছে এবং আরেকটা হচ্ছে এই বিন্দুটাতে ছেদ করেছে, এবং এই কথাটা আমাকে উল্লেখ করতে হবে। সেটা হচ্ছে কি, এর পরের পেজে আমরা লিখব, দেখা যাচ্ছে সমীকরণ দ্বয় একটা হচ্ছে 1,3 এবং 2,4 বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা লিখতে পারি ফি কিউ এর মান একটা হচ্ছে 1,3 এবং অথবা আরেকটা হচ্ছে 2,4। সো আমাদের রেজাল্ট কিন্তু সেম। 2 নম্বরে আমরা যেই রেজাল্টটা পেয়েছি প্রতিস্থাপন পদ্ধতিতে, আমরা লেখচিত্রের মাধ্যমে সমাধান করে দেখেছি, সেম রেজাল্টটা কিন্তু আমরা পেয়েছি, অর্থাৎ আমাদেরটা 100% ওকে রয়েছে। তারা যে বলেছে এই যে ছেদবিন্দুর টি নির্ণয় করো বা ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, আমরা করেছি। এখন আমরা দেখব আমাদের ফলাফলটা যে 100% সঠিক হয়েছে এটা আমরা কিভাবে বুঝবো, এর যুক্তিটা কি। তাহলে আমি 5 নাম্বারটা করে দিচ্ছি, 4 নাম্বারটা তেমন একটা প্রয়োজন নেই, এটা জাস্ট শিক্ষকের পরামর্শ নিয়ে কিভাবে তোমরা কাজটা করেছো সেটা একটু লিখে দিবা। যেমন আমরা প্রথমে গ্রাফ পেপারগুলো নিয়েছি, 2 নম্বরে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করেছি, 3 নম্বরে আমরা লেখচিত্রের মাধ্যমে সমাধান করেছি, লেখচিত্রে কিভাবে বিন্দুগুলো বসিয়েছো, যেমন প্রতিগড়ের মান 1 একক ধরে, x অক্ষ বরাবর, ওই অক্ষ বরাবর প্রতিগড়ের মান 1 একক ধরে আমরা এ বি সি ডি ই এফ জি এইচ পর্যন্ত বিন্দু সবগুলা বসিয়ে আমরা দুইটা সমীকরণের মাধ্যমে দুইটা গ্রাফ অঙ্কন করে দেখেছি, এবং সেখানে তারা এত এত বিন্দুতে ছেদ করেছে। এই সমস্ত বিষয়গুলো তোমরা নিজ দায়িত্বে বলে দিবা। আর আমরা ওই 2 নম্বরে যেভাবে ধাপ 1 এর মধ্যে কার মান বের করেছি, ধাপ 2 এর মধ্যে ওই মানটা বসাইয়া কার মান বের করেছি, এবং 3 নম্বরে আমরা বসিয়ে কার মান বের করেছি, এগুলো জাস্ট তোমরা নিজ দায়িত্বে লিখে 4 নাম্বার। এবার 5 নাম্বারটা একটু দেখো, আমাদের যে ফলাফলটা 100% একুরেট হয়েছে এটা আমরা কেমনে বুঝবো, এটা বোঝার জন্য আমাদের কি করতে হবে শিক্ষার্থীরা। দেখো শিক্ষার্থীরা, এই অংশটা বোঝার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের শুদ্ধি পরীক্ষা করতে হবে। যেমন আমরা কিন্তু দেখো এটা আমরা 5 নাম্বার, আচ্ছা হ্যাঁ এটার পরে যাচ্ছি কারণ এটার পর হবে 5 নাম্বার। ওকে, এখন আমরা 5 নাম্বারটা একটু দিলাম। 5 নাম্বারতে দিয়ে আমরা অলরেডি পি কিউ এর মান কত কত পেয়েছি সেটা একটু দেখো শিক্ষার্থীরা। ঠিক আছে, আমরা পি কিউ এর মান একটা পেয়েছি 1,3, ঠিক আছে, এবং আরেকটা পেয়েছি মেবি 2,4। এই দুইটা মান কিন্তু আমরা পেয়েছি। ঠিক আছে, 2 দিতে এত সমস্যা হচ্ছে কেন আমার, ডান। এবার তোমরা দেখো এই যে মানগুলো সঠিক এটা আমরা কেমনে বুঝবো। তাহলে পি এর মান যদি আমরা 1 নং এ বসাই, দেখো কিউ এর মান কিন্তু 3 আসবে, তাহলে পি ইকুয়ালস টু 1 হলে 1 নং একটু দেখো, অথবা একটা কাজ করতে পারো, 1 নং এ পি কিউ এর মান বসিয়ে দিতে পারো, দেখো দুইটা কিন্তু সমান হবে, ডিরেক্টলি বসিয়ে দাও, এটা সবচেয়ে ভালো হয়। 1 নং এ পি কিউ ইকুয়ালস টু 1,3 বসিয়ে, ঠিক আছে। তাহলে 1 নাম্বারটা ছিল কিরকম, কিউ ইকুয়ালস টু পি স্কয়ার মাইনাস 2p প্লাস 3। তাহলে আমরা কিউ এর মান 3 বসিয়ে দিলাম, পি এর মান হচ্ছে 1 আমরা বসিয়ে দিলাম। দেন আমরা এখন ক্যালকুলেশন করতে যাব, সেটা একটু দেখে নাও। হ্যাঁ দিলাম 1 স্কয়ার, হ্যাঁ 2। ওকে, এবার তোমরা একটু লক্ষ্য করে দেখো, আমরা এখন যদি হিসেব করি তাহলে এখানে
3 ইজ ইকুয়ালস টু, ও শিট, আমি একটা মিস্টেক করেছি, এটা 3 ছিল না, এটা হচ্ছে 4 ছিল, সরি, এটা 4 ছিল। এখন আমরা যদি হিসেব করি তাহলে দেখো উভয় অংশ কিন্তু মিলে গিয়েছে, অর্থাৎ আমাদের রেজাল্টটা কিন্তু 100% একুরেট। একইভাবে আমরা ওই আরেকটা যে বিন্দু রয়েছে সেটা আমরা বসিয়ে দিতে পারি। সেম লিখলাম 1 নং এ ফি কিউ ইজ ইকুয়ালস টু, এখন আমরা 2 4 বসি, তাহলে দেখো সেম একই রেজাল্টটা কিন্তু তোমরা পাবা। তাহলে কিউ ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 4, বা 3, ও এখন তো মান 4, এখন পি এর মান হচ্ছে 2, দিলাম 2 ইন্টু 2 প্লাস 4, দেন তোমরা হিসেব করে দেখো 4 মাইনাস 4 প্লাস 4। সো এখন আমরা যদি হিসেব করে দেখি 4 ইকুয়ালস টু 4, তাহলে আমরা দেখলাম 1 নং এ পি কিউ এর মান বসালে বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে যায়। পারলে তোমরা সেই কথাগুলো লিখে দিতে পারো। আর একইভাবে তোমরা 2 নাম্বারও যদি একইভাবে টেস্ট করে দেখো, আনসারটা কিন্তু সঠিক আসবে। অর্থাৎ এদিকে বোঝা যায় আমাদের মানগুলো কিন্তু 100% সঠিক রয়েছে। এবার তোমাদের জন্য একটা কাজ দিব, সেটা হচ্ছে এখানে একটা কাজ রয়েছে, সবগুলো তো আর আমরা করতে পারবো না, কিছু কিছু তোমাদেরও করতে হবে। যেমন এই যে জোড়ের কাজটি তোমরা নিজেরা বাসায় করে ফেলবা। এখানে বলা হয়েছে শ্রেণী শিক্ষকের নির্দেশ মোতাবেক কয়েকটা দলে বিভক্ত হই নিচের সমীকরণ জুট বীজগাণিতিক পদ্ধতি। তুমি চাইলে এখানে প্রতিস্থাপন, আর গুণন, অপনয়ন যেটা ইচ্ছে সেটা করতে পারো। তাহলে এভাবে তোমরা এই কোয়েশ্চন দুটো সমাধান করবা। এবং আরেকটা কথা বলা হয়েছে দেখো, অতঃপর লেখচিত্রের মাধ্যমে সমীকরণ জোট সমাধান করে প্রমাণ করে দেখো উভয় ক্ষেত্রে কিন্তু সমাধান কিন্তু আমরা একটু আগে যেভাবে করেছি সেম এসেছে। এটা তোমরা বাসায় করে ফেলবা এবং হুবহু আমরা এই ক্লাসে যেটা করেছি এবং বিগত ক্লাসে যেটা করেছি সেম একই আলোকে কিন্তু তোমরা করতে পারবে বলে আমরা বিশ্বাস। এখানে তেমন কোনো কঠিন কিছু নেই। আমি নেক্সট ক্লাসে অনুশীলনীতে প্রবেশ করব। আশা করি তোমরা সবাই আমাদের সাথে থাকবে। আমাদের যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, আমাদের আরফাত একাডেমির প্ল্যাটফর্ম রয়েছে, এখানে আমরা অনলাইন পেড কোর্সে কিভাবে যুক্ত হতে চাও তোমরা এই ভিডিওটা দেখে নিতে পারো আমাদের অনলাইন কোর্সে যুক্ত হওয়ার জন্য। এখানে আমাদের আরফাত স্যার ইউটিউব চ্যানেল রয়েছে, তোমরা সবগুলো প্ল্যাটফর্মের সাথে থাকবা। আমাদের আরফাত একাডেমি যে ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ সবগুলো রয়েছে, সবগুলো লিংক অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকে আমাদের সাথে কানেক্টেড হতে পারো। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। সেক্ষেত্রে ভালো থেকো, বেস্ট অফ লাক।